ইরান কিন্তু কৌশলে পুরো পুরো বিশ্বকে কিন্তু যুদ্ধটার মধ্যে টেনে নিয়ে আসছে। ট্রাম্পের নতুন করে কিছু করার নেই, আর তার যে নিউক্লিয়ার ডাস্ট বলেন বা এনরিচড ইউরেনিয়াম বলেন, সেটা দাবি থেকে সরে আসছে। এখন বিষয়টা হচ্ছে টুডে অর টুমরো অন সার্টেন টার্মস এন্ড কন্ডিশনস ইরানও আলোচনা টেবিলে বসবে। ইরান যদিও বলেছে যে তারা অফিসিয়ালি এখনো কোনো রেসপন্স দেয়নি অন দ্য এক্সটেনশন অফ সিজ ফায়ার, তারা কোনো রেসপন্স এখন অফিসিয়ালি দেয়নি। বাট ফ্যাক্ট হচ্ছে ইট উইল মেক সাম হেডওয়ে হেডওয়ে। এটা কেন হবে? কারণ হচ্ছে ইরান কিন্তু কৌশলে পুরো পুরো বিশ্বকে কিন্তু যুদ্ধটার মধ্যে টেনে নিয়ে আসছে। বিকজ এভরি ডে দি হরমুজ স্ট্রেট অফ হরমুজ রিমেইনস ক্লোজড, দি পেইন ইজ ফেল্ট বাই দি এন্টায়ার ওয়ার্ল্ড। সো এখন আপনার ইউরোপ বলেন বা চায়না বলেন বা অন্যান্য যে সমস্ত দেশ আছে, তারাও কিন্তু নানাভাবে ব্যাক দি ডোর, ব্যাক চ্যানেলে ইরানের সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টা করছে যে তোমরা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায় কিনা। তো এখন যেটা প্রয়োজন মিস্টার ট্রাম্পের জন্য, সেটা হচ্ছে একটা ফেস সেভিং একটা স্ট্র্যাটেজি, এক্সিট। সে কিভাবে তার মুখ রক্ষা করে এখান থেকে বেরিয়ে যাবে। এখানে আমি কতগুলো সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরেন, আজকে যে তিনটা প্রপোজাল মিস্টার ট্রাম্প দিলেন, যে তিনটা প্রস্তাবনা যদি ইরান টেবিলে প্লেস করে, তাহলে সে নতুন করে আলোচনায় বসবে বা সে অতদিন পর্যন্ত সে অপেক্ষা করবে তার এই যে যুদ্ধবিরতিটা। সে তিনটা কি? যে কমপ্লিট শাটডাউন অফ দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে লিমিটিং দি মিসাইল প্রোডাকশন ক্যাপাবিলিটি অফ ইরান, এবং ইরান এরপর থেকে কোনো অ্যালাইকে সাপোর্ট করতে পারবে না, মানে হামাস, হিজবুল্লাহ কিংবা হুতি কাউকে সাপোর্ট করতে পারবে না। এখানে যদি আমরা একটা গিভ অ্যান্ড টেক, একটা ডিলের দিকে যদি যেতে চাই, যদি ইরান যদি যেতে চায়, তাহলে ইরান হয়তো বলবে যে ওকে, আমি আমার নিউক্লিয়ার প্রোগ্রামটাকে শাট ডাউন করে দিব, প্রোভাইডেড I gain a guarantee from the United Nations Security Council in the form of a resolution, যে ভবিষ্যতে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল তার উপর কোনো ধরনের অ্যাটাক চালাবে না, এরকম একটা গ্যারান্টি, একটা যেটাকে বলে থ্রু রেজলিউশন, ইউএনএসসি রেজলিউশনের মাধ্যমে একটা গ্যারান্টি যাবে। সো দিস ইজ সামথিং লাইক গিভ অ্যান্ড টেক। তুমি বলছো ওকে, আমি নিউক্লিয়ার প্রোগ্রামটাতে এই জন্যই আমি কন্টিনিউ করেছিলাম বিকজ আই ওয়াজ ফিয়ারিং টুডে অর টুমরো তোমরা আমাকে অ্যাটাক করবা, তাহলে তোমরা এই গ্যারান্টিটা আমাকে দাও থ্রু ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনের মাধ্যমে। এটা তারা চাইতে পারে। নেক্সট হচ্ছে লিমিটিং মিসাইল প্রোডাকশন। এই জিনিসটা সে আবার একই কথা সে বলবে যে আমার মিসাইলটা তো হচ্ছে আমার ফর মাই সেলফ ডিফেন্স, আমাকে কেউ যদি অ্যাটাক না করে তাহলে তো আমার মিসাইল ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে মিসাইল প্রোডাকশনটি ইরান যদি বলো যে ঠিক আছে আমরা ফার্দার এটাকে আর প্রোডাকশন করবো না, আমরা একটা লিমিটের মধ্যে রাখবো, ইন দ্যাট কেস দের ইজ এ কোয়েশ্চেন অফ ওভারসাইট। এই জিনিসটাকে ওভারসি করবে কি? ইরান কি কোনো ইন্টারন্যাশনাল কমিটিকে, জাস্ট লাইক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতো কাউকে কি অ্যালাউ করবে তার দেশের ভিতরে ঢুকে সে কি পরিমাণ মিসাইল প্রডিউস করছে এটাকে মনিটর করার জন্য? দিস ইজ অ্যাবসলিউটলি স্টেট কনফিডেন্সিয়াল ম্যাটার, এটা সে কখনো অ্যাগ্রি করবে না। তবে লাস্ট 3 নম্বর পয়েন্টে সে হয়তো অ্যাগ্রি করতে পারে ইন এক্সচেঞ্জ অফ সামথিং এলস। যখন ট্রাম্প বলছেন যে ইরানকে কথা দিতে হবে সে আর কখনো তার অ্যালাইসদেরকে সাপোর্ট দিবে না, মানে হেজবুল্লাহ, হামাস এবং হুতিকে কোনো ধরনের অস্ত্র বা রণসরঞ্জাম দিয়ে তাকে সাহায্য করবে না, তখন ইরান বলবে ওকে, উই আর রেডি টু ডু দ্যাট প্রোভাইডেড তুমি এই গালফ রিজিয়নে তোমার যে 13টা বেস আছে এগুলো তুমি এখান থেকে উইথড্র করে নিয়ে যাও। সো এখানে কিন্তু একটা বার্গেনিং পয়েন্টে ইরান চলে আসছে, এবং ইরান ইজ ইল্ডিং পাওয়ার। ইরান কিন্তু এখন ইজ এ পাওয়ারফুল পজিশন টু বার্গেইন। ইরান বলতেই পারে আমি ছাড় দিতে রাজি আছি, কিন্তু এর বিপরীতে তোমার কাছ থেকে আমি ছাড় চাই। আমি তো অ্যালাইসদেরকে সাপোর্ট করছি বিকজ ইউ আর সাপোর্টিং ইয়োর অ্যালাই হিয়ার। তুমি তো ইসরায়েলকে এখানে সমর্থন দিচ্ছ, তুমি তো অন্যান্য গালফ কান্ট্রিগুলোর সমর্থন নিয়ে আমার উপর অ্যাটাক করছো। তা আমি তখনই আমার অ্যালাইসদের উপর থেকে সাপোর্টটাকে উইথড্র করবো যখন আমি দেখবো তুমিও তোমার অ্যালাইসদের উপর থেকে সাপোর্টটাকে উইথড্র করছো। দ্যাট মিনস ইউ নিড টু ক্লোজ ডাউন অল দি আমেরিকান বেসেস ফ্রম দি গালফ কান্ট্রিজ। সো এখানে একটা সর্ট অফ গিভ অ্যান্ড টেক ডিল হইতে পারে। পাকিস্তান তো প্রচন্ড চেষ্টা করে যাচ্ছে, এবং আমি খুব অবাক হচ্ছি যে আজকাল আমাদের আমরা কি একটা সিভিলাইজ থেকে আনসিভিলাইজড ওয়ার্ল্ডের দিকে চলে যাচ্ছি কিনা। যে এই আজকের যে নতুন করে এক্সটেনশনটা হলো সিজ ফায়ার, ট্রাম্প নিজে বলছেন এটা ফিল্ড মার্শাল আসিম মুনিরের রিকোয়েস্ট সেটাকে বাড়াতে রাজি হয়েছে। জাস্ট ইমাজিন, একটা মিলিটারি কমান্ডার ইজ নাও প্লেইং এ কি রোল ইন দ্য নেগোসিয়েশন বিটুইন টু ওয়ারিং পার্টিস। এটা খুবই ইন্টারেস্টিং।
এটা ট্রাম্প বলে এটা সম্ভব হয়েছে। তো এটা এটা আমি আমি এটাকে গুড সাইন হিসেবে দেখি না অ্যাকচুয়ালি। এই দিস কাইন্ড অফ নেগোসিয়েশনে একটা মিলিটারি, সে যতই তুখোর মিলিটারি অফিসার হোক না কেন, নেগোসিয়েশনে তার কি রোল প্লে করাটা মানে হচ্ছে যে তার মানে সিভিল যে অ্যাপারেটাস যেটা আছে, যে ডিপ্লোম্যাটিক অ্যাপারেটাস যেটা আছে, দ্যাট ইজ নট ওয়ার্কিং ওয়েল, সেটা কাজ করছে না। এই জন্যই ট্রাম্প এখন কিন্তু তার যাবতীয় পরামর্শ সে নিচ্ছে তার যে সেক্রেটারি অফ ওয়ারের কাছ থেকে। সে কিন্তু তার যে সমস্ত অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী বা যারা ডিপ্লোম্যাটস আছে তাদের কাছ থেকে কোনো সুপরামর্শ নিচ্ছে না। তো এইভাবে আমার মনে হয় যে একটা সমাধানের দিকে যেতে হবে আসলে। এভাবে এটা ইনডেফিনিটলি কন্টিনিউ করবে না। তবে একটা জিনিস, স্ট্রেইট অফ হরমুজের ফিউচার নিয়ে আমার মনে হয় যে এখানে একটা যে বার্গেইন হবে সেটা হচ্ছে রিগার্ডিং ওয়ার রেপারেশন। ইরানের যে ক্ষতিটা হয়েছে, প্রতিদিন শুধুমাত্র ইন্টারনেট ব্লক মানে ব্ল্যাক আউটের জন্য গত 52 দিনের ওয়ারে প্রায় $2 বিলিয়ন মতো ইরানের ক্ষতি হয়েছে। আর তার যে সমস্ত স্থাপনা, তেল ক্ষেত্র বা অন্যান্য যেগুলো ধ্বংস করা হয়েছে, এগুলাকে যদি আমরা মনিটরি হিসাব করতে যাই, তার যে হিউজ ইকোনমিক ক্ষতিটা হয়েছে, এটার জন্য ইরান দুটো পয়েন্ট একেবারেই নড়বে না। একটা হচ্ছে তাদের যে প্রায় $200 বিলিয়ন মতো যে আটকে রেখেছে ইরান থ্রু দি ওয়ার্ল্ড, এটাকে অবশ্যই ইরান বলবে এটাকে পুরোটা ছাড় দিতে হবে উইদাউট এনি কন্ডিশনস, আনকন্ডিশনালি। ইরানিয়ান $200 বিলিয়ন ওয়ার্থ অফ অ্যাসেটস which were under sanction previously in the entire world, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, এটাকে অবশ্যই স্যাংশনের আওতামুক্ত করার জন্য ইরান একটা জোরালো অবস্থান নিবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার রিপারেশনের জন্য সে হয়তো, ইফ নট ফর ইনডেফিনিট পিরিয়ড, হয়তো সে একটা লিমিটেড পিরিয়ডের জন্য স্টেট অফ হরমুজের উপর তারিফটাকে ইম্পোজ করাটাকে অব্যাহত রাখতে পারে। এবং আমরা যতদূর জানি ওমানের সঙ্গে কিন্তু এই ব্যাপারে একটা চুক্তির খসড়া নিয়ে কথাবার্তা চলছে ইরানের উপরে, যে ওমান এবং ইরান যৌথভাবে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল পাস করবে তার উপর তারা ট্যারিফ ইম্পোজ করবে, বা ট্যারিফটা কিন্তু ইউনিফর্ম ট্যারিফ হবে না। এটা হচ্ছে হোয়াট টাইপ অফ কমোডিটি ইজ বিং ট্রান্সপোর্টেড, কোন দেশ থেকে এটা অরিজিনেট করেছে, এটা বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, এরকম নানাবিধ বিষয়ের উপর ভিত্তি করে তারা একটা সর্ট অফ ট্যারিফ, প্রেফারেন্সিয়াল ট্যারিফ তারা এখানে ইম্পোজ করবে। এই পথটা কিন্তু আমাদেরকে সে ট্রাম্পই দেখিয়েছে। আমরা যদি ট্রাম্পের ট্যারিফ পথটার কথা চিন্তা করি, কিছুদিন আগে ট্রাম্প যেটা করলো, ইন দ্য নেম অফ ট্যারিফ ওয়ার, সে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করে ট্রেড ইমব্যালেন্স কমানোর জন্য সে এই পথটা কিন্তু ট্রাম্পই দেখিয়ে দিয়ে গেছে। সো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রাম্প এই অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার পর থেকে যতগুলো সে পদক্ষেপ নিয়েছে সবগুলোই ব্যাকফায়ার করছে। সো এই মুহূর্তে ট্রাম্পের জেতার চিন্তা তো পুরো মানে সুদূর করা হতো। সে কিভাবে এখান থেকে কোনো রকমে তার মান সম্মানটাকে ধরে রেখে তার ওই যে নার্সিসিস্ট অ্যাটিটিউডটাকে মেনটেন করে সেখান থেকে বেরিয়ে এসে আমেরিকান থেকে বলতে পারবে ইয়েস আই হ্যাভ অ্যাচিভড সামথিং। হোয়াট ইজ দ্যাট সামথিং? এটা নিয়ে এখন সে আস্তে আস্তে স্টেকটা কমাচ্ছে। একসময় সে পুরো হরমুজ দখল করে নিবে, একসময় ইরানের সমস্ত অয়েল ফিল্ড সে নিয়ন্ত্রণে নিয়ে নিবে। আমাকে এটা একটু জানতে চাই, যেখানে তিনি ট্রাম্প বলেছেন যে আহ, অবশ্যই ইরান রাজি হবে, অবশ্যই ইরান সাইন করবে, অবশ্যই ইরান একদম এই যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই সবকিছু ইয়ে করবে, তারপরে ইরান কোনোভাবেই সায় দিল না এবং পাকিস্তানেও আসতো না। ইরানের আহ, পরিকল্পনা কি বা ইরানের টার্গেটটা কি? এটা এটা কিন্তু টার্গেট বা পরিকল্পনা, এটা হচ্ছে আপনার নেগোসিয়েশনের এবং একটা এতটা স্টাইল। কনফিডেন্সের সাথেও বা ট্রাম্প এগুলি বললো কেন? কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে এটা একটা নেগোসিয়েশন স্টাইল। আমি বলবো, একটু আগে বলেছি ট্রাম্প কিন্তু কোনো সমর বিশারদ না। এখন আমি বলবো ট্রাম্প ইজ নট এট অল এ গুড নেগোসিয়েটর। আপনি যখন কোনো নেগোসিয়েশনে আপনার উইকনেসটাকে রিভিল করে দেন, আপনি যদি প্রতিটা পদক্ষেপে দেখাতে থাকেন যে আপনি উইক, যেটা ট্রাম্প তার প্রত্যেকটা ঘোষণার মধ্যে দিয়ে সে কিন্তু ইট ইজ ওপেন টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড যে সে খুব উইক একটা পজিশনে চলে গেছে। সে যখন তার স্টেকটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে, দ্যাট মিনস হি ইজ ফিলিং দি পেইন, হি নোজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ে আউট। এখন সে যা কিছুই পায় কিছু একটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে যাচ্ছে, এবং এটা কিন্তু ইরানকে সাহস জুগিয়েছে। ইরানও বুঝতে পারছে যে ট্রাম্প ইজ নট ইন এ পজিশন টু বার্গেইন। ট্রাম্পের এখন বার্গেন করার পজিশন নেই বলেই কিন্তু এটা লিভারেজটা দিচ্ছে ইরানকে। ইরান এখন তাদের মতো করে তারা তারা কন্ডিশন আরোপ করতে পারতেছে, এবং পুরো গ্লোবাল ওপিনিয়নও কিন্তু ধীরে ধীরে ট্রাম্পের কাছ থেকে সরে যাচ্ছে। সো দিস ইজ এগেইন আমি বলবো পুয়ার নেগোশিয়েটিং স্কিল। সে শুরুতেই যদি খুব হাই স্টেক সেট না করে কিছু রিজনেবল স্টেক সেট করতো যেটাকে মেনে নেওয়ার মতো, তাহলে হয়তো এবং ওটাতে যদি সে অনর থাকতো,
তাহলে সে কিন্তু আজকে একটা ভালো বার্গেনিং পজিশনে থাকতে পারতো। সে শুরুতে এমন কিছু স্টেক ক্লেম করেছে উইচ ইজ নট অ্যাচিভেবল, যেটা কোনোভাবেই সম্ভব না, যে ইরান কোনোদিন ওগুলো মানবে না, সেরকম স্টেক ক্লেম করেছে। তারপর কি করলো, আবার একটু নেমে আসলো, তারপর আবার একটু নেমে আসলো। তো ইরানও বুঝে ফেলছে যে এই লোক তো দুর্বল, সে তো তার ক্লেমটাকে এস্টাবলিশ করতে পারবে না। সো আমার মনে হয় যে আলটিমেটলি আমেরিকাকে আরো অনেক বেশি ছাড় দিতে হবে। বাট ইরানও আমার মনে হয় যে দে উইল নট বি দ্যাট ওয়াইল্ড। ইরান এই পর্যন্ত সবসময় সেন্সিবল আচরণই করেছে। সে তার এই পজিশন অফ যে পাওয়ার বা একটা লিভারেজের টাকে ইউজ করে সে চাবে যত কম ছাড় দিয়ে এই যুদ্ধটা থেকে বেরিয়ে আসা যায়। বিশেষ করে সেহেতু তার নিউক্লিয়ার প্রোগ্রামে হয়তো কিছুটা ছাড় দেবে। সে বলবে ওকে, যেটুকু করা হয়েছে এরপর আমরা ফার্দার কোনো এনরিচমেন্টে যাব না। হয়তো তারা এই পরিমাণে এনরিচ করে ফেলেছে যেটাকে দিয়ে আর একটু এফোর্ট দিলে তারা নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলতে পারে, বা যেটা ফরাদ ভাই বললেন, যেটা অনেকেই হয়তো ধারণা করছে যে মেবি দে আর অলরেডি পসেসিং নিউক্লিয়ার ওয়েপন। সো এইটার ব্যাপারে ট্রাম্পের নতুন করে কিছু করার নেই। আর তার যে নিউক্লিয়ার ডাস্ট বলেন বা এনরিচড ইউরেনিয়াম বলেন, সেটা তো কোনোদিনই ট্রাম্পের কাছে হ্যান্ড ওভার করার প্রশ্নই ওঠে না। দিস ইজ সামথিং, এবং সে তখন থেকে সরে আসছে। সে এখন বলছে কমপ্লিট শাটডাউন অফ দি প্রোগ্রাম। সে এখন আর বলছে না যে আমাকে সব ইউরেনিয়াম আমার হাতে তুলে দিতে হবে, সেটা বলছে না। তো সে তার দাবি থেকে সরে আসছে। মিসাইল যে যেটা আছে এটার উপরে সেখানে ইম্পোজ করতে পারে। ফাইনালি কথাবার্তাটা হবে আমার মনে হয় যে you do not provide any more support to the regional allies, and we do not provide any support to our regional allies either. Let us come to a conclusion like this. এরকম করে হয়তো একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে পারে। বাট দ্যাটস টোটাল ডিফিট ফর ইউএসএ। এখান থেকে ওদের সব বেস গুটিয়ে নিয়ে চলে যাওয়াটা এর চাইতে বড় হার আর কি হতে পারে। সো দ্যাটস ইট। আমার মনে হয় যে এটা একটা সমাধানের দিকে যাবে যাবে, বাট উইথ মিনিমাম ছাড় টু মার্কিনি, আমার মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জি হ্যাঁ, ফরাদ ভাই। হ্যাঁ, আমাদের ইউসুফ ভাই যেটা বললেন যে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, তবে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ভালো ডিপ্লোমেট হয়, এটা আমরা জানি। যদি আমি এখানে একটু আসিম মুনিরকে, মানে ফিল্ড মার্শাল, ওনাকে যদি একটু ক্রেডিট দিয়ে অসুবিধা কি, আমি তো মনে করি আসিম মুনির ইজ মাচ বেটার নেগোসিয়েটর দেন ডোনাল্ড ট্রাম্প। এবং আরেকটা দেখলাম যে আসিম মুনির ইজ ক্রিয়েটিং ইনফ্লুয়েন্স ইন দিস ডে বিটুইন আমেরিকা এন্ড ইরান। আরেকটা জিনিস হলো, পাকিস্তানের একজন বিখ্যাত কূটনীতিক, উনি কিন্তু মিলিটারি ব্যাকগ্রাউন্ডে, লেফটেন্যান্ট জেনারেল সাহেব জাদা ইয়াকুব খান, হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট negotiator and a very brilliant diplomat. After his retirement, he became the foreign minister and special envoy to the president of Pakistan. উনি কিন্তু নাম রেখেছে। ইভেন আমি যদি বলি জেনারেল আইয়ুব was a brilliant military officer ছিল, and he was also a good diplomat. Thank you very much. জি একটু একটু অ্যাড করতে চাই সাগর ভাই এখানে। জি, sure. বরদ ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত পোষণ করে যে অফকোর্স আমি নিজেও ডিপ্লোমেসি নিয়ে লেখাপড়া করি, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখাপড়া করেছি। বাট হচ্ছে কি, আপনি যখন অ্যাক্টিভ সার্ভিসে থাকেন, মানে ইউ আর স্টিল ওয়ারিং ইউনিফর্ম, তখন আপনাকে একটা দেশের ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের জন্য ডাকার মানেই হচ্ছে তার রিকগনাইজ ডিপ্লোম্যাটিক অ্যাপারেটাস হ্যাজ ফেইলড, যাতে করে তাকে এখন একজন সার্ভিং মিলিটারি জেনারেলকে বা ফিল্ড মার্শালকে নিয়ে আসতে হচ্ছে এটা সমাধানের জন্য। মানে আমি ওটাই বলছি যে ট্রাম্পের মানে যেটা রিকগনাইজ বা ওর যে কি বলে কাস্টমারি যে ডিপ্লোম্যাটিক অ্যাপারেটাস, দ্যাট ইজ নট ওয়ার্কিং এনিমোর। এই জন্য তাকে এখন আলটিমেটলি একজন মিলিটারি ফিল্ড মার্শালকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে নেগোসিয়েশন করার জন্য। Yes, আমার বলার উদ্দেশ্য ছিল আমি একটু রিপ্লাই দিচ্ছি, রাইট, ইউ আর রাইট। আরেকটি কথা বলি, এই যে খাকি পরে, মানে ড্রেস পরেও কিন্তু আপনার এই পাকিস্তানের ইতিহাস, এটা তো পাকিস্তানের, আসিম মুনির সাহেব তো পাকিস্তানের লোক, পাকিস্তানে এই প্র্যাকটিসটা আছে ভাই। কারণ জেনারেল আইয়ুব যখন সেনাবাহিনী প্রধান, অ্যাজ ওয়েল এস তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, এবং জেনারেল ইস্কান্দার মির্জা যখন মার্শাল ল ডিক্লেয়ার করেন 58-এ, আইয়ুব খানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন ইন সার্ভিসে। He was the prime minister as well as the commander-in-chief of Pakistan Army. So I think that there is a particular exception in Pakistan politics. Thank you very much. পাশাপাশি আরেকটা জিনিসও করছে যুক্তরাষ্ট্র, আসলে পাকিস্তানকে খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু ডাউন করছে ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পিপল। কারণ হলো বুঝাই দিচ্ছে যে পাকিস্তানে এক মানে গণতান্ত্রিক সরকার নাই, বরং স্বৈরতন্ত্রই চলছে ওখানে, ওখানে আর্মি শাসনই চলছে। সুতরাং টু রুলার কে তারা সবসময় অ্যাটেন্ড করতে বলে, এতে কিন্তু পাকিস্তানের বরং একটি ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটি করা অবশ্যই উচিত হয়নি। মিলিটারি প্রধান
সবসময় মিলিটারি নিয়েই থাকা উচিত। আন্তর্জাতিক দেশের পক্ষ হয়ে আন্তর্জাতিক এসব বিষয়ে মিলিটারিদেরকে দাওয়াত দেওয়া মানে হলো পাকিস্তানের সরকারকে বা পাকিস্তানের পাওয়ারকে দুটি বিভাগে বিভক্ত করে দুনিয়ার কাছে উপস্থাপন করা। এখানেও একটি ষড়যন্ত্র আছে। ধন্যবাদ আপনাদের দুজন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে কাল। প্রিয় দর্শক, থাকবেন ফেজ দ্য পিপলের সাথে। দেখা হবে কাল অন্য